শিক্ষার্থীরা কেমন আছো? স্বাগতম। আমরা আজ প্রথম পত্রের 10ম অধ্যায় দেশপ্রেম জাতীয়তা থেকে জাতীয় জাতীয়তার সম্পর্ক এবং জাতীয়তাবাদের কি বিকাশ ঘটলো আর জাতি রাষ্ট্র বলতে কি বোঝায় এগুলো নিয়ে আলোচনা করব। এই পাঠ থেকে তোমরা জাতীয় জাতীয়তার সম্পর্ক জানতে পারবে, বিকাশ জানতে পারবে জাতীয়তার, এবং জাতি রাষ্ট্র সম্পর্ক বলতে পারবে। জাতীয় জাতীয়তা সম্পর্কে এখন আলোচনা করছি। এখন প্রথমত উৎপত্তিগত সাদৃশ্য। আমরা আগের ক্লাসে জেনেছি যে জাতি ও জাতীয়তা কি। সেখানে বলেছি জাতীয়তা হলো জাতির পূর্বেকার অবস্থা, ওটা একটা মানসিক অবস্থা, মানসিক ঐক্য। আর জাতি হলো একটা তার অনুভূতির প্রকাশ এবং স্বাধীনতার প্রাপ্ত একটি রাষ্ট্র যখন গঠিত হয় এবং তখন সেটাই জাতিতে রূপান্তরিত হয়। জাতির মধ্যে রাজনৈতিক সংগঠন থাকে আর জাতীয়তার মধ্যে থাকে মানসিক অনুভূতি। আমরা এখন এর দৃশ্য পার্থক্য আরো বিস্তারিত আলোচনা করব। উৎপত্তিগত অর্থে আমরা আলোচনা করি। উৎপত্তিগত অর্থ দিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা দেখব যে জাতি এবং জাতীয়তা মূলত এক ও অভিন্ন। কেননা জাতি ও জাতীয়তার যে ইংরেজি শব্দ ন্যাশন এবং ন্যাশনালিটি, সেই দুটো শব্দ এসছে ল্যাটিন শব্দ নেশিও নেটাস থেকে, যার অর্থ হলো জন্ম। অর্থাৎ ন্যাশনালিটির উৎপত্তিগত অর্থ জন্ম, ন্যাশনের উৎপত্তিগত অর্থ জন্ম। কাজেই আমরা উৎপত্তিগত দিক থেকে বলতে পারি জাতি জাতীয়তার মধ্যে সম্পর্ক অতি ঘনিষ্ঠ এবং এটা একই বংশগত জনসমষ্টিকে বোঝায়। তারপরেও জাতি জাতির মধ্যে কিছু পার্থক্য বিভিন্ন লেখক চিনতে পড়েছেন। তাদের মতে জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটলে তা জাতীয়তায় পরিণত হয়। জাতীয়তার এই চেতনা দ্বারা উদ্ভূত জন্ম স্বাধীন হলে বা স্বাধীনতা হলে তাকে জাতি বলে। তারা এইভাবে জাতি ও জাতীয়তার পার্থক্য চিহ্নিত করেছে। উদাহরণস্বরূপ অধ্যাপক জে.এস. হায়েস বলেছেন, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজ ঐক্যবদ্ধ হয়ে এবং স্বাধীনতা লাভ করে জাতিতে পরিণত হয়। অর্থাৎ হায়েসের মধ্যে জাতীয়তার সাথে যুক্ত হলেই জাতি হয়। জাতীয়তা ও জাতির মধ্যে পার্থক্য আমরা সমীকরণের মাধ্যমে তুলে ধরতে পারি। সমীকরণ থেকে তাকাও। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে জাতীয়তা হলো জনসমাজ ও রাজনৈতিক চেতনা, আর জাতি হলো জাতীয়তাবাদে উদ্বুদ্ধ জনসমাজ প্লাস রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা। উপরে আলোচনা থেকে আমরা নির্মিত পার্থক্যগুলো তুলে ধরতে পারি। বাঁ দিকে দেখতে পাচ্ছ জাতীয়তা, ডান দিকে জাতি। প্রথমত বলা যায় জাতীয়তা হলো একটি মানসিক ধারণা। এর অপোজিশনে বলা যায় জাতি একটি সক্রিয় বাস্তব রাজনৈতিক চেতনা। 2 নম্বর, রাজনৈতিক সংগঠন অনুপস্থিত ও জরুরি সংগঠন থাকবে জাতীয়তার মধ্যে, কিন্তু জাতির মধ্যে থাকবে কি রাজনৈতিক সংগঠন, এবং এটা হবে অত্যাবশ্যকীয়। 3 নম্বর হলো জাতীয়তা কি হবে, খুব বেশি সুসংহত বা স্বাধীন নাও হতে পারে। অন্যদিকে জাতি হবে সুসংহত ও স্বাধীন কিংবা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। চতুর্থত, অভিন্ন ভাষা, সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্য মানসিক ঐক্যানুভূতি থাকবে জাতীয়তার মধ্যে, কিন্তু জাতির মধ্যে পূর্ব শর্ত হবে জাতীয়তাবোধ ও স্বাধীনতা। পঞ্চমত, অনেকগুলি চেতনার প্রাথমিক অবস্থা হবে জাতীয়তা।
আর জাতি হবে এসব চেতনার সমন্বিত রূপের ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি। ষষ্ঠত, জাতীয়তা হলো একটি বোধের সমন্বয় মাত্র, অন্যদিকে জাতি হলো একটি সংগঠিত আদর্শ। সপ্তমত, জাতীয়তা হলো প্রাথমিক অবস্থা আর জাতি হলো পরিণত রূপ। অতএব আমরা বলতে পারি জাতি হলো দৃঢ়, বাস্তব, সক্রিয় রাজনৈতিক চেতনা, যা কিন্তু জাতীয়তা মূলত একটি মানসিক ধারণা বা চেতনা মাত্র। জাতিতে রাজনৈতিক সংগঠন বিদ্যমান, কিন্তু জাতীয়তায় তা অনুপস্থিত। ব্যাপক অর্থে জাতীয়তা একটি চেতনা, কিন্তু জাতি একটি রাজনৈতিক সংগঠন। জাতি হচ্ছে প্রাথমিক অবস্থা, কিন্তু জাতি হলো এক পরিণত রূপ। এখন আমরা জাতীয়তাবাদের বিকাশ নিয়ে আলোচনা করব। অনেকে মনে করেন আদিম উপজাতীয় জীবনে জাতীয়তাবাদের সূক্ষ্ম চেতনা প্রথম অনুভূত হয়। অনেকে আবার মনে করেন যে প্রাচীন গ্রিক, হিব্রুদের মধ্যে জাতীয়তাবাদের এই ধারণা বিদ্যমান ছিল। পর্যন্ত শতকে ইউরোপীয় জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে। ইতালীয় রাষ্ট্র দার্শনিক ম্যাকিয়াভেলি তার দূরদৃষ্টি থেকে উপলব্ধি করেন যে আগামী দিনে রাষ্ট্র হবে জাতিরাষ্ট্র, তার ভিত্তি হবে জাতীয়তাবাদ। মূলত তিনি জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। জাতীয়তাবাদের উন্মেষে রেনেসাঁ বা নবজাগরণেরও ভূমিকাও ছিল অনন্য। মধ্যযুগীয় সমাজতান্ত্রিক রাজনৈতিক রাষ্ট্রের পরিবর্তে জাতীয়তাবাদী চেতনার আলোকে জাতীয় রাষ্ট্র গঠিত ওঠার পিছনে 16 শতকের একচ্ছত্র রাজতন্ত্র বিরোধী আন্দোলনের ভূমিকাও ছিল খুবই গুরুত্বপূর্ণ। 1772 সালে পোল্যান্ডের ভাগাভাগি জাতীয়তাবাদী চেতনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দেয়। তোমরা জাতীয়তাবাদ বিকশিত হয়ে মূলত কিভাবে একটি জাতীয় রাষ্ট্র সৃষ্টি হয় সেটা আমরা এর মাধ্যমে দেখতে পাচ্ছি। তারপরে আমরা এই প্রসঙ্গে বলতে পারি 1789 সালে ফরাসি বিপ্লব ছিল মূলত জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত করার একটি হাতিয়ার। তারপরে 19 শতকে এই জাতীয়তাবাদ শেষাংশে এবং 20 শতক হল জাতীয়তাবাদ স্বর্ণযুগ। নেপোলিয়ন বুড়াপাড়ের সাম্রাজ্য চেতনার বিরুদ্ধে ইউরোপীয় সম্মিলিত শক্তির লড়াই মূলত এই শিক্ষা প্রদান করেছিল যে প্রত্যেক জাতি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র গড়ার অধিকার। এখন আমরা আছে জাতি রাষ্ট্র। জাতীয়তাবাদের ভিত্তিতে সৃষ্ট জাতি হলো জাতীয় রাষ্ট্র। আমরা আগে আলোচনা করলাম জাতীয়তাবাদ, আর জাতীয়তার ভিত্তিতে যখন রাষ্ট্র সৃষ্টি হবে সেটাই হবে জাতি রাষ্ট্র। সুনির্দিষ্ট ভূখণ্ডে স্বশাসনের লক্ষ্যে জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটে। জাতি রাষ্ট্র একদিকে যেমন জাতীয়তার ভিত্তিতে গঠিত, তেমনি তার স্বাধীন সার্বভৌম। জাতীয়তাবাদে উদ্বুদ্ধ জনসমাজ অন্যদের থেকে নিজেদের স্বতন্ত্র মনে করে বলে জাতি রাষ্ট্র গঠন করে। ইতালির রাষ্ট্রপতি ম্যাকিয়াভেলিকে জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা মনে করা হয়। অতীতে প্রাচীন গ্রিসে যে রাষ্ট্র ব্যবস্থা উদ্ভূত ছিল তা ছিল নগর রাষ্ট্র, কিন্তু বর্তমানে রাষ্ট্রগুলো আর নগর রাষ্ট্র নয়, বর্তমান রাষ্ট্রগুলো জাতি রাষ্ট্র। বর্তমানে অসংখ্য জনগণ, শহর নগর, একাধিক সংখ্যালঘু জাতিসত্তা নিয়ে রাষ্ট্র গঠিত হয়। এইসব রাষ্ট্রের আয়তন যেমন বিশাল, জনসংখ্যা তেমনি বিপুল। অনেক সময় এসব জাতি রাষ্ট্রে বহু ধর্মের, বহু বর্ণের, বহু ভাষাবাদের মানুষও বসবাস করে। তবে তাদের জাতি পরিচয় থাকে একটি। অভিন্ন জাতীয়তাবাদে তারা উদ্বুদ্ধ হয়। নৃতাত্ত্বিক জাতীয়তা অপেক্ষা রাষ্ট্রিক ভৌগোলিক জাতীয়তায় জাতি রাষ্ট্রে প্রাধান্য পায়। সাধারণত জাতি রাষ্ট্রের নিজস্ব পতাকা, জাতীয় সঙ্গীত এবং অভিন্ন জাতীয় লক্ষ্য থাকে। আমরা আজকের পাঠ থেকে আমরা জাতীয়তা থেকে জানলাম, উপর দিকে যাই। আমরা জাতি রাষ্ট্র সম্বন্ধে ধারণা পেলাম, জাতীয়তার বিকাশ কিভাবে তা জানতে পারলাম, আমরা জাতীয় সম্পর্কে জানতে পারলাম, এবং তোমাদের বাড়ির কাজ থাকবে জাতীয়তার সম্পর্ক তোমরা শিখবে, লিখবে। ধন্যবাদ। আগামী ক্লাসে আবার তোমাদের দেখা হবে। ভালো থাকবে।